আজ আপনি শুনছেন আর্নল্ড বেনেটের লেখা হাউ টু লিভ অন 24 আওয়ার্স আ ডে, একমাত্র অডিফিলে। মূল ধারণা এক, 24 ঘন্টার অলৌকিকতা। রাত পেরিয়ে ভোরের আলো ধীরে ধীরে ঘরে ঢোকে, তখনই শুরু হয় পৃথিবীর সবচেয়ে নীরব অথচ সবচেয়ে বিশাল জাদু। আপনি হয়তো তখনও আধো ঘুমে চোখ মেলে দেখছেন ছাদের পাখা ঘুরছে, দূরে কোনো গাড়ির হর্ন বাজছে, কিন্তু আপনি টের পাচ্ছেন না এইমাত্র আপনি আবারও নতুন করে জন্ম নিয়েছেন, কারণ পৃথিবীর সময়ের কারখানা আবারও আপনাকে দিয়েছে এক সম্পূর্ণ নতুন সম্পদ, 24 ঘন্টা জীবন সময়। এটা এক আশ্চর্য উপহার, কারণ পৃথিবীর প্রতিটি মানুষ, আপনি, আমি, রাষ্ট্রপতি, শ্রমিক, সবাই ঠিক সমান সময়ই পায়। কোনো পার্থক্য নেই, সময়ের দান নিরপেক্ষ। কেউ ধনী বলে তার মিনিট বাড়ে না, কেউ গরিব বলে তার সেকেন্ড কমে না, অথচ এই সমান সুযোগকেই মানুষ সবচেয়ে বেশি অপচয় করে। ভাবুন তো, যদি কেউ প্রতিদিন সকালে আপনার ব্যাংকে ৮৬,৪০০ টাকা জমা করে আর বলে দেয় আজকের দিন শেষ হওয়ার আগে খরচ না করলে সব টাকা বাতিল, তাহলে আপনি কি এক মুহূর্ত দেরি করবেন? নিশ্চয়ই না। আপনি পরিকল্পনা করবেন, হিসাব করবেন, প্রতিটি টাকা ব্যবহার করবেন বুদ্ধিমত্তার সঙ্গে। কিন্তু বাস্তবে প্রতিদিন সকালে আপনাকেও দেওয়া হয় ৮৬,৪০০ সেকেন্ড। পার্থক্য শুধু এগুলো আপনি দেখতে পান না, তাই আপনি অবচেতনে ওগুলো অপচয় করেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনের প্রতিটি দিন আসলে একটি নতুন জন্ম? সকালে চোখ খুলেই আপনি আবারও সুযোগ পান আগের দিনের সব ভুলকে পেছনে ফেলে নতুনভাবে বাঁচার জন্য। কিন্তু আমরা বেশিরভাগ সময় সেই সুযোগটা দেখতে পাই না। আমরা ভেবে নিই আজও আগের মতোই একটা সাধারণ দিন, কিন্তু না, এটা কোনো সাধারণ দিন নয়। এটা এমন একটি দিন যা আর কখনো ফিরে আসবে না। এই সত্যটি বুঝতে পারলে প্রতিটি সকাল হয়ে উঠবে অলৌকিক। আপনি অফিসের ট্রাফিকে বসে থাকলেও কিংবা নিত্যদিনের চাপে ডুবে থাকলেও মনে রাখবেন আজকের দিনটাই আপনার জীবনের আসল সুযোগ। এই কথাগুলো শোনার পর হয়তো আপনি ভাবছেন শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবে কিভাবে সম্ভব? চলুন এক বাস্তব উদাহরণে যাওয়া যাক। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের পর জাপানের হিরোশিমা শহর প্রায় ধ্বংসস্তূপ পরিণত হয়। সেদিন সকাল ৮টা ১৫ যখন পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়, মুহূর্তের মধ্যে শহরের প্রায় সবকিছু ছাই হয়ে যায়। কিন্তু বেঁচে গিয়েছিলেন কিছু মানুষ। তাদের মধ্যেই ছিলেন এক তরুণী, নাম মিসাও ইসিদা। তার বয়স তখন মাত্র ২০। পুরো পরিবার হারিয়ে গিয়েছিল। চারপাশে মৃত্যু, বিষাক্ত ছাই, ভাঙা ঘরবাড়ি, সবকিছু শেষ। কিন্তু সেই ধ্বংসের মাঝেও মিসাও এক সকালে সূর্যের আলো দেখে অনুভব করেছিলেন আমি এখনো বেঁচে আছি, মানে আমার হাতে এখনো সময় আছে। সেই উপলব্ধিটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের একটা নিয়ম বানিয়ে ফেলেন, প্রতিদিন অন্তত ১ ঘন্টা সময় দেব নিজের জন্য। বাকি সময়টা তিনি বাঁচতেন অন্যদের সাহায্য করতে। বেঁচে যাওয়া শিশুদের শেখানো শুরু করেন, অল্প অল্প করে আঁকা শেখেন এবং কয়েক বছরের মধ্যেই হয়ে ওঠেন হিরোশিমার প্রথম নারী আর্ট থেরাপিস্ট। তিনি বলতেন, বোমা আমার অতীত কেড়ে নিয়েছে, কিন্তু সময় আমাকে দিয়েছে ভবিষ্যৎ। ভাবুন, যদি তিনি চাইতেন তিনি বলতে পারতেন আমার তো আর কিছু নেই, কিন্তু তিনি বলেছিলেন আমার হাতে আজকের দিনটা আছে। এইটাই দৈনন্দিন অলৌকিকতা, যা আমরা প্রায় ভুলে যাই। আপনার জীবন হয়তো এত ভয়াবহ নয়, কিন্তু নিয়মটা একই। আপনি প্রতিদিন সকালে একটি নতুন সুযোগ পান, আগের ব্যর্থতা, অভিমান, হতাশাকে পেছনে ফেলে আবার শুরু করার। এই এক চিন্তা আপনার জীবনকে বদলে দিতে পারে। একজন ফরাসি ঘড়ি নির্মাতা লুই কার্তিয়ে একবার বলেছিলেন, সময়কে যন্ত্রে মাপা যায়, কিন্তু জীবনকে মাপা যায় না। তবে আপনি যদি সময়ের মূল্য বোঝেন, আপনার জীবনও অমূল্য হয়ে ওঠে। প্রতিদিন সকালে আপনি যদি নিজের সময়ের মূল্য বোঝেন, তাহলে পুরো দিনটাই অন্যরকম হবে। আপনি তখন আর সময়কে তাড়া দেবেন না, সময় আপনার সঙ্গে কাজ করবে। এখন একটা সহজ পরীক্ষা করুন। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে এক টানা মাত্র ৬০ সেকেন্ড চোখ বন্ধ করে ভাবুন, আজ আমার হাতে ২৪ ঘন্টা আছে, আমি কিভাবে এটা ব্যবহার করব। আপনি দেখবেন সেই ১ মিনিটেই আপনার মন শান্ত হয়ে যাবে। দিনের শুরু হবে স্পষ্ট উদ্দেশ্যে। আপনি হয়তো পরের ঘন্টাটাকে আগের মতোই কাজ বা দায়িত্বে ব্যয় করবেন, কিন্তু ভেতরে একটা সচেতনতা কাজ করবে। আমি এখন নিজের সময় ব্যবহার করছি। সময়কে ব্যবহার মানে শুধু ব্যস্ত থাকা নয়, সময় মানে হলো
নিজের জীবনকে বেছে নেওয়ার ক্ষমতা। আপনি যদি কোনো কফি শপে বসে জানলার বাইরে তাকিয়ে ভাবেন জীবনের অর্থ নিয়ে, সেটাও সময়ের সঠিক ব্যবহার, যদি তা আপনাকে ভেতরের থেকে পরিপূর্ণ করে তোলে। কিন্তু যদি আপনি সারাদিন কাজ করে যান অথচ জানেন না কেন করছেন, তাহলে সেই সময়ের কোনো মূল্য নেই। সময় মানে শুধু মিনিট বা ঘন্টা নয়, এটা হলো সচেতন উপস্থিতি। এক জার্মান বিজ্ঞানী আলেকজান্ডার হার্টম্যান তার গবেষণায় দেখিয়েছিলেন যে মানুষ প্রতিদিনের সকালে অন্তত 10 মিনিট চিন্তায় সচেতন সময় কাটায়। তার মানসিক চাপ কমে, উৎপাদনশীলতা বাড়ে, আর জীবনে সন্তুষ্টিও দ্বিগুণ হয়। তিনি একে বলেছিলেন দ্য কনসিয়াস 10 মিনিটস এক্সপেরিমেন্ট। আপনিও চাইলে এই অভ্যাস শুরু করতে পারেন। সকালে ঘুম থেকে উঠে মোবাইল না দেখে কোনো কাজের আগে কেবল নিজের সঙ্গে 10 মিনিট কাটান। এটা হতে পারে চা খাওয়ার সময়, জানালার পাশে দাঁড়িয়ে, বা কেবল নিঃশব্দে বসে। এই 10 মিনিটই হবে আপনার দিনের ভিত্তি। একদিন এই 10 মিনিটের জাদু আপনি বুঝতে পারবেন যখন দেখবেন আপনার দিন আর তাড়াহুড়োর নয়, বরং সচেতন সিদ্ধান্তে ভরা। সময়কে শ্রদ্ধা করলে সময়ও আপনাকে শ্রদ্ধা করে। আপনি যখন নিজের সময়কে মূল্য দেন তখন সময়ও আপনাকে সুযোগ দেয়। আপনার চারপাশের মানুষ হয়তো বলবে জীবন তো ব্যস্ত, সময় কোথায়? কিন্তু আপনি জানবেন ব্যস্ততা মানেই জীবন নয়। আপনি ব্যস্ত থাকতে পারেন, কিন্তু যদি তা আপনাকে ভেতরে খালি করে দেয় তাহলে আপনি বেঁচে থাকলেও জীবিত নন। একজন ইতালীয় চিত্রশিল্পী রাফায়েলো রোসি একবার বলেছিলেন, আমি প্রতিদিন জীবনের চিত্র আঁকি, কিন্তু ক্যানভাস নয়। সময়ই আমার আসল ক্যানভাস। আপনার সময়ই আপনার ক্যানভাস। আপনি চাইলে তাতে আঁকতে পারেন স্বপ্ন, ভালোবাসা, আনন্দ কিংবা আফসোস। সিদ্ধান্ত আপনার। প্রতিদিনের সকালটা তাই কখনো ছোট নয়, সেটাই আসল চাবিকাঠি। আপনি যদি প্রতিদিনের সকালকে নতুন জন্ম হিসেবে দেখেন তাহলে জীবন আর কখনো একঘেয়ে লাগবে না। আপনি তখন বুঝবেন প্রতিদিনই একটা দৈনন্দিন আলৌকিকতা যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় গভীরে। শেষমেশ একটাই কথা মনে রাখুন, আপনার হাতে যে সময় আছে সেটাই আপনার জীবন। সময় হারালে আপনি জীবন হারাচ্ছেন, কিন্তু আপনি যদি সময়কে ধরতে পারেন তাহলে আপনি ধরতে পারবেন ভবিষ্যৎকে, স্বপ্নকে, সুখকে। তাই আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে শুধু একবার ভাবুন, আগামীকাল সকালে যখন সূর্য উঠবে আমি আবারও নতুন করে জন্ম নেব। আর যখন সেই সকাল আসবে চোখ খুলে নিজের মনেই বলবেন এটাই আমার সময়, এটাই আমার নতুন শুরু। কারণ প্রতিটি সূর্যোদয় একটাই কথা বলে, আপনার হাতে আজও আছে 24 ঘন্টার এক অলৌকিক জীবন। মূল ধারণা 2, নিজ সীমা ছাড়িয়ে যাওয়ার আকাঙ্ক্ষা, দ্য ডিজায়ার টু এক্সিড ওয়ান্স প্রোগ্রাম। রাত প্রায় শেষ, ঘড়িতে বাজছে 3টে। আপনি হয়তো তখনও চোখ রাখছেন মোবাইলের স্ক্রিনে, ভেবে নিচ্ছেন আর 5 মিনিট, তারপর ঘুমাবো। কিন্তু সেই 5 মিনিট গড়িয়ে 1 ঘন্টা হয়ে যায়। আপনি জানেন সকালে উঠেই আবার একই রুটিন, একই অফিস, একই চাপ, একই মুখগুলো আবার দেখতে হবে। জীবন যেন একটা পুনরাবৃত্তি, প্রতিদিন একই প্রোগ্রামের মতো চলছে। কাজ, খাওয়া দাওয়া, ঘুম, আবারও কাজ। আর কোথাও যেন হারিয়ে যাচ্ছে নিজের জন্য বেঁচে থাকা সেই প্রাকৃতিক অনুভূতিটা। এমনভাবে কি চিরকাল বাঁচা যায়? না। একসময় প্রতিটি মানুষের ভেতরে একটা ছোট্ট কণ্ঠস্বর জাগে, খুব নরম কিন্তু অদ্ভুতভাবে জোরালো। আমি কি এইভাবেই সারাটা জীবন কাটিয়ে দেব? এই প্রশ্নটাই হলো জীবনের আসল জাগরণ। কারণ এই প্রশ্ন জাগে তখনই যখন আপনার ভেতরে জন্ম নেয় সীমা ছাড়িয়ে যাওয়ার আকাঙ্ক্ষা, নিজের প্রোগ্রাম বা রুটিনের বাইরে কিছু করার ইচ্ছে। আপনি প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য কাজ করেন, খান, ঘুমন, দায়িত্ব পালন করেন। কিন্তু একটা সময় আসে যখন মন বলে এতেই কি জীবন শেষ? সেই মুহূর্তেই আপনি বুঝে ফেলেন আপনি বেঁচে আছেন শুধু চলার জন্য, কিন্তু বাঁচছেন না নিজের জন্য। এই উপলব্ধি ভয়ঙ্কর, আবার অলৌকিকও। ভয়ঙ্কর কারণ তখন আপনি বুঝবেন এতদিনের জীবন কেবল অভ্যাসের ওপর দাঁড়িয়েছিল, আর অলৌকিক কারণ এই মুহূর্তেই শুরু হয় প্রকৃত পরিবর্তনের সম্ভাবনা। ভাবুন তো, আপনি যদি প্রতিদিন নিজের সময়ের মধ্যে অন্তত 1 ঘন্টা নিজের উন্নতি বা নিজের আনন্দের জন্য রাখেন, তাহলেই জীবন বদলাতে শুরু করবে। এটাই নিজ সীমা ছাড়িয়ে যাওয়ার আকাঙ্ক্ষা, নিজের প্রোগ্রামের বাইরেও নতুন কিছু শেখার, অনুভব করার, তৈরির ইচ্ছা। কিন্তু সমস্যা হলো অধিকাংশ মানুষ এই কণ্ঠস্বর শুনে চুপ করে যায়। মন যখন বলে আমি আরও কিছু করতে চাই, তখন তারা উত্তর দেয় সময় নেই, কাজের চাপ, সংসারের দায়িত্ব, ক্লান্তি।
সবকিছু যেন অজুহাত হয়ে দাঁড়ায় নিজের ভেতরের সম্ভাবনাকে চাপা দেওয়ার জন্য। আপনি যদি ভালো করে খেয়াল করেন, দেখবেন আপনার সময় নেই, কারণ আপনি নিজের সময় তৈরি করছেন না। একজন ফরাসি দার্শনিক অরি বার্গাস একবার বলেছিলেন, মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে ভাবে জীবন মানে শুধু সময়ের গতি প্রকৃতি, অথচ জীবন হলো সময়ের ব্যবহারের শিল্প। আপনি হয়তো দিন শেষে ক্লান্ত হয়ে পড়েছেন, মনে হচ্ছে কিছু করারই শক্তি নেই। কিন্তু সত্যি বলুন তো, আপনি কি সত্যিই ক্লান্ত, নাকি ক্লান্ত সেই একঘেয়ে প্রোগ্রামে আটকে গিয়ে? এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছিলেন এক আমেরিকান নারী, নাম হেলেন মরিসন। 1970 সালের নিউ ইয়র্কে তিনি ছিলেন এক সাধারণ অফিস সেক্রেটারি। প্রতিদিন সকালে ট্রেনে যেতেন, অফিসে সারাদিন টাইপ করতেন, সন্ধ্যায় ফিরে টিভি দেখতেন, তারপর ঘুম। জীবন ছিল নিরাপদ কিন্তু একঘেয়ে। একদিন ট্রেনের জানালার বাইরে তাকিয়ে তিনি দেখলেন এক রাস্তার চিত্রশিল্পী ফুটপাতে বসে ছবি আঁকছে। তার মনে একটা বড় ঝড় বয়ে গেল। তিনি ভাবলেন, আমি কেন পারবো না? পরের দিন থেকে অফিসের পর তিনি ট্রেনের বাড়ি ফেরার আগে প্রতিদিন আধ ঘন্টা সময় রাখলেন নিজের জন্য। শুরু করলেন স্কেচ শেখা। প্রথম কয়েকদিনে আঁকা এতটাই খারাপ হয়েছিল যে বন্ধুরা হেসে বলেছিল, তুমি পারবে না। কিন্তু তিনি থামলেন না। তিনি নিজের একঘেয়ে প্রোগ্রামের মধ্যে নতুন একটা সময় বের করে নিয়েছিলেন, নিজের জন্য সময়। 2 বছর পর সেই হেলেন মরিসন হয়ে উঠলেন নিউ ইয়র্কের অন্যতম পরিচিত চিত্রশিল্পী। তার আঁকা একটি ছবি বিক্রি হয়েছিল এক প্রদর্শনীতে $15,000। তিনি বলতেন, আমি কোনো অলৌকিক কাজ করিনি, আমি কেবল নিজের সময়কে নিজের হাতে ফিরিয়ে নিয়েছিলাম। এই গল্প আমাদের শেখায়, আপনি যদি নিজের প্রোগ্রামের বাইরে সামান্য কিছু করতে পারেন, সেই সামান্যই আপনাকে পুরো জীবনের পথে এগিয়ে নিয়ে যাবে। একজন মানুষ যখন নিজের প্রোগ্রাম অতিক্রম করতে চায়, তখন তার প্রথম শত্রু হয় ভয়, যে সময় পাবো না, যে শুরু করলে শেষ করতে পারবো না, যে অন্যরা হাসবে। কিন্তু আপনি যদি এই ভয়কে মেনে নেন, তাহলে আপনি নিজের জীবনকেই অন্যের হাতে ছেড়ে দিচ্ছেন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আমার সময়ের মালিক, নাকি সময়ই আমাকে চালাচ্ছে? এই প্রশ্নের উত্তরই আপনার নতুন যাত্রার শুরু। একজন জার্মান মিউজিশিয়ান লুডভিগ ভান বেটোফেন, যিনি পরে পৃথিবীর সেরা সুরকার হিসেবে খ্যাত হন, প্রথম জীবনে ভয়ানক দারিদ্র্যে ছিলেন। কানে সমস্যা শুরু হওয়ার পর অনেকেই বলেছিল, তোমার জীবন শেষ। কিন্তু তিনি নিজের রুটিন ভেঙে ফেললেন। প্রতিদিন সকালে উঠে তিনি লিখতেন, আজ আমি আমার সীমার বাইরে যাব। তিনি শুনতে পেতেন না, তবু কল্পনায় শুনতেন সুর। কাগজে লিখে ফেলতেন সঙ্গীতের প্রতিটি ছন্দ। ফলাফল ইতিহাস সৃষ্টি। তার লেখা 9th সিম্ফনি আজও সারা বিশ্বে বাজে, মানুষের জাগরণের প্রতীক হিসেবে। এই উদাহরণগুলো প্রমাণ করে, সময়ের সংকট নয়, মনোভাবের সংকটই মানুষকে থামিয়ে দেয়। আপনি চাইলে আপনার প্রতিটি দিনেই আছে নতুন করে শুরু করার সুযোগ। হয়তো আপনি সকালে আধ ঘন্টা আগে উঠতে পারেন, হয়তো রাতের ফোনের বদলে বই খুলতে পারেন। সেই ছোট্ট সিদ্ধান্তটাই আপনাকে একদিন অনেক দূরে নিয়ে যাবে। আপনি হয়তো ভাবছেন, আমি প্রতিদিন এত কাজ করি, এর মধ্যেও কিভাবে নতুন কিছু শুরু করব? উত্তর খুব সহজ। আপনার 24 ঘন্টার মধ্যে অন্তত 1 ঘন্টা নিজের জন্য রাখুন। এই 1 ঘন্টাই হবে আপনার ভেতরের বিপ্লব। এই পৃথিবীতে যে কোনো বড় পরিবর্তন শুরু হয়েছে একটি ছোট্ট সিদ্ধান্ত থেকে। একটি আজ থেকে শুরু করব চিন্তা থেকেই। একজন মানুষ যখন নিজের সময়ের মালিক হয়, তখন সে বাইরের পৃথিবীর সীমা ছাড়িয়ে যায়। সে বুঝে ফেলে, সত্যিকারের জীবন মানে দায়িত্বের পরে বাকি সময় নয়, বরং দায়িত্বের মাঝেও নিজের জন্য সময় তৈরি করা। প্রতিদিনের সেই একঘেয়ে প্রোগ্রাম, যেখানে আপনি সকাল থেকে রাত অবধি চলছেন যন্ত্রের মতো, সেটাকে আপনি নিজের হাতে পুনর্লিখন করতে পারেন। আপনি চাইলে সেই প্রোগ্রামে লিখতে পারেন, আজ আমি কিছু শিখব, আজ আমি একটু শান্তভাবে হাঁটব, আজ আমি কাউকে ধন্যবাদ জানাবো, আজ আমি নিজেকে সময় দেব। আপনি দেখবেন, এই সামান্য পরিবর্তনই আপনার মানসিক ভারসাম্য ফিরিয়ে আনছে। আপনার চোখে ঝলক ফিরবে, আপনার কাজেও নতুন উদ্যম আসবে। একজন ফরাসি দার্শনিক রেনে দেকার্তে বলেছিলেন, আমি চিন্তা করি তাই আমি আছি। কিন্তু যদি ভাবেন, আমি চিন্তা করব কিন্তু সময় নেই, তাহলে আপনি আসলে বেঁচে নেই, বরং বেঁচে থাকার ভান করছেন। নিজেকে প্রতিদিন জিজ্ঞাসা করুন, আমি কি আজ আমার প্রোগ্রামের বাইরে কিছু করলাম? যদি উত্তর হ্যাঁ হয়, ইভেন ছোট কিছু হলেও আপনি এগিয়ে গেছেন। সীমা ছাড়িয়ে যাওয়ার আকাঙ্ক্ষা মানে অহংকার নয়, মানে নিজের প্রতি শ্রদ্ধা। যিনি নিজের ভেতরের কণ্ঠ শুনে বলেন, আমি একটু বেশি বাঁচব, তিনি প্রকৃত অর্থে জীবিত। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি আপনি ভাবেন,
আজ আমি আমার জীবনের প্রোগ্রাম বদলাবো, তাহলে সেদিনই শুরু হবে আপনার নতুন জীবন। হয়তো আপনি এখনো অফিসের ক্লান্ত ভিড়ের মধ্যে আছেন, হয়তো আপনার হাতে দায়িত্বের বোঝা, কিন্তু এই ক্লান্তির ভেতরেও আপনি যদি নিজের ভেতরের সেই নরম কণ্ঠ শুনতে পান, আমি আরও কিছু করতে পারি, তাহলে বুঝবেন আপনি এখনো জেগে আছেন। কারণ এই পৃথিবীতে প্রকৃত জীবিত সেই যে প্রতিদিন নিজের সীমা ছাড়িয়ে যেতে চায়, যে প্রতিদিন নিজের সময়ের মধ্যে নতুন অর্থ খুঁজে পায়, যে প্রতিদিন নিজের প্রোগ্রামের বাইরে গিয়ে বাঁচার সাহস করে। একদিন আপনি পেছনে তাকিয়ে দেখবেন আপনি কোনো বড় পদক্ষেপ নেননি, শুধু ছোট ছোট মুহূর্তে নিজের সময় ফিরিয়ে নিয়েছিলেন। আর সেই ছোট মুহূর্তগুলো মিলেই করে তুলেছে আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন, নিজের সময়ের স্বাধীনতা। শেষে একটি সত্য, আপনি এই মুহূর্তে যেমন আছেন তার থেকেও ভালো হতে পারেন। শুধু দরকার নিজের প্রোগ্রামের বাইরেও একটু এগিয়ে যাওয়ার সাহস। কারণ প্রতিদিন আপনি যেভাবে বাঁচেন সেটাই ধীরে ধীরে হয়ে ওঠে আপনার পুরো জীবন। আজ যদি আপনি নিজের সময়ের মালিক হন, কাল আপনি নিজের ভাগ্যের মালিক হবেন। এবং যখন একদিন সকালে ঘুম থেকে উঠে বুঝবেন আজ আমি আমার প্রোগ্রামের বাইরে এক পা বাড়াবো, তখনই আপনি সত্যিকারের জীবনের পথে হাঁটতে শুরু করবেন। এটাই জীবনের দ্বিতীয় অলৌকিকতা, নিজ সীমা ছাড়িয়ে যাওয়ার আকাঙ্ক্ষা। মূল ধারণা 3, মন নিয়ন্ত্রণের শিল্প, কন্ট্রোলিং দ্য মাইন্ড। একবার ভেবে দেখুন আপনার মস্তিষ্কে প্রতিদিন কত চিন্তা আসে। বিজ্ঞানীরা বলেন গড়ে একজন মানুষের মাথায় দিনে প্রায় 60,000 চিন্তা ঘোরে। এর মধ্যে বেশিরভাগই অর্থহীন, পুনরাবৃত্ত আর অচেতন। আপনি দাঁড়িয়ে আছেন আয়নার সামনে, কিন্তু মন অন্য কোথাও, অতীতের আফসোস, ভবিষ্যতের ভয়েতে বা অন্যের কথায়। অদ্ভুত না? আপনার শরীর এখানে, কিন্তু মন ঘুরছে হাজারো মাইল দূরে। এটাই হলো মানুষের সবচেয়ে বড় সমস্যা। মন তার নিজের মালিক নয়, আর যে নিজের মনের মালিক হতে পারে না সে নিজের সময়, নিজের জীবন কোনোটারই মালিক হতে পারে না। মন একটা বুনো ঘোড়ার মতো, যদি আপনি তাকে লাগাম না দেন সে আপনাকে টেনে নিয়ে যাবে যেখানে খুশি, কিন্তু যদি আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারেন সে হয়ে যাবে আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী সঙ্গী। মনকে নিয়ন্ত্রণ করা মানে তাকে দমন করা নয়, বরং বোঝা সে কোথায় যায়, কেন যায়, আর কিভাবে তাকে ধীরে ধীরে ফেরানো যায় নিজের দিকে। অনেকেই ভাবে মন নিয়ন্ত্রণ মানে সন্ন্যাস নেওয়া, পাহাড়ে চলে যাওয়া বা যোগাসনে বসে থাকা, কিন্তু আসলে মন নিয়ন্ত্রণ মানে হলো প্রতিদিনের সাধারণ জীবনের ভেতরেও নিজের মনকে সচেতনভাবে চালানো। ভাবুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠলেন, টেবিলে গরম চা রাখা আছে, জানালা দিয়ে আলো ঢুকছে, কিন্তু হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো, আজকের মিটিং এগিয়ে দেওয়া হচ্ছে। আপনার মাথায় সঙ্গে সঙ্গে চিন্তা শুরু, এখন আমি দেরি করব না তো, বস যে কি ভাববে, আজ কাজটা ঠিকঠাক হবে তো। 1 মিনিটেই মন হারিয়ে গেল ভবিষ্যতের ভয়েতে। চায়ের গন্ধ, সকালের আলো, সব হারিয়ে গেল। মন আমাদেরকে বর্তমান থেকে সরিয়ে নেয়, যেন চুরি করে নেয় মুহূর্তগুলো। আপনি যদি মনকে প্রশিক্ষণ না দেন, সে আপনাকে নিয়ে যাবে এমন সব জায়গায় যেখানে আপনি যেতে চান না। ভয়, রাগ, অনিশ্চয়তা, হিংসা, ঈর্ষা এবং উদ্বেগের অন্ধকারে। কিন্তু যদি আপনি মনকে ধরতে শেখেন, তাহলে দেখবেন আপনার দিন বদলে যাচ্ছে নিঃশব্দে। মন তখন আর আপনার বিরুদ্ধে নয়, বরং আপনার সঙ্গে কাজ করছে। এই কথাগুলো শুনতে হয়তো মনে হচ্ছে সহজ নয়, ঠিক তাই, মন নিয়ন্ত্রণ কখনো সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। চলুন একটা বাস্তব গল্প শোনা যাক। একজন মানুষের যিনি নিজের মনের অস্থিরতাকে জয় করেছিলেন অদ্ভুত এক উপায়ে। 1957 সালে আমেরিকার উইসকনসিন রাজ্যে এক তরুণ সৈনিক ছিল, জেমস স্টকডেল। তিনি বুদ্ধিমান, সংবেদনশীল, কিন্তু অতিরিক্ত চিন্তাশীল। যুদ্ধের সময় তার হেলিকপ্টার ভিয়েতনামে গুলি খেয়ে পড়ে যায়, আর তিনি বন্দী হন। সেই বন্দিত্ব ছিল ভয়ঙ্কর। মাসের পর মাস অন্ধকার কক্ষে, না খাবার, না আলো, না আসার কোনো চিহ্ন। প্রথম দিকে তিনি ভেঙে পড়েছিলেন। রাতের পর রাত তিনি নিজের মনের মধ্যে যুদ্ধ করতেন। আমি কি মরব? আমাকে কি কেউ মনে রাখবে? একদিন হঠাৎ তিনি বুঝলেন শত্রু হয়তো তার শরীরকে বন্দী রাখতে পারে, কিন্তু মনকে নয়। সেই দিন থেকে তিনি প্রতিদিন নিজের সঙ্গে একটা নিয়ম শুরু করলেন। প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের মনকে কোনো এক চিন্তার উপর স্থির রাখবেন। কখনো সেটা ছিল গণিতের কোনো সমস্যা, কখনো একটা সঙ্গীতের সুর, কখনো প্রিয় বইয়ের একটা লাইন। তিনি ধীরে ধীরে শিখলেন
মনকে ভয়ের জায়গা থেকে সরিয়ে চিন্তার নিয়ন্ত্রণে আনা যায়। 8 বছর বন্দিত্বের পর যখন তিনি মুক্তি পান, সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, আপনি কিভাবে বেঁচেছিলেন? তিনি হেসে বলেছিলেন, আমার মন আমার ঘর হয়ে গিয়েছিল, আমি তাকে নিয়ন্ত্রণ করেছিলাম, তাই আমি বেঁচে গিয়েছিলাম। এটাই মন নিয়ন্ত্রণের আসল সারমর্ম। আপনি যদি নিজের মনের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন, তাহলে পৃথিবীর কোনো পরিস্থিতি আপনাকে হারাতে পারবে না। জাপানে একটি প্রাচীন যুদ্ধকলা আছে, আইকিডো। এই কৌশলের মূল শিক্ষা হলো বাইরের প্রতিপক্ষকে জেতার চেয়ে আগে নিজের মনকে শান্ত করা। একজন গুরু তার ছাত্রদের বলতেন, যে নিজেকে জিততে পারে সে পৃথিবীর যে কাউকে জিততে পারে। ভাবুন, আপনি অফিসে কোনো ভুল করেছেন, বস রেগে গেছেন, আপনার মন সঙ্গে সঙ্গে গরম হয়ে উঠল, অসন্তোষ, অপরাধবোধ, ভয়, অস্থিরতা। কিন্তু আপনি যদি তখন থেমে একবার শ্বাস নেন এবং নিজেকে বলেন, আমি এখন আমার মনকে দেখব, কিন্তু ওর সঙ্গে মিশব না, তাহলে আপনি দেখবেন রাগ আর ভয় দুই ধীরে ধীরে কমছে। এটাই সচেতন মন নিয়ন্ত্রণ। মন নিয়ন্ত্রণ মানে চিন্তা বন্ধ করা নয়, বরং চিন্তাকে পর্যবেক্ষণ করা। যেন আপনি নদীর পাড়ে দাঁড়িয়ে দেখছেন জল বয়ে যাচ্ছে। আপনি জানেন সেই জলই আপনার চিন্তা, কিন্তু আপনি তাতে ঝাঁপ দিচ্ছেন না। আপনি শুধু দেখছেন, এখন রাগ আসছে, এখন ভয় আসছে, এখন আমি উদ্বিগ্ন। এই পর্যবেক্ষণই আপনার মনকে ধীরে ধীরে শৃঙ্খলিত করে। প্রতিদিন জীবনে মন নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায় হলো এক মুহূর্তের থামা। প্রতিবার কোনো পরিস্থিতি উত্তপ্ত হলে, কোনো সিদ্ধান্ত নিতে হলে, বা যখন মন ছুটছে এদিক ওদিক, 1 মিনিট থামুন, শ্বাস নিন, অনুভব করুন, ভাবুন আমি এখন কোথায় আছি, কি ভাবছি। এই 1 মিনিটের থামা আপনার মনকে প্রশিক্ষণ দেয় যেন সে আর অকারণে দৌড়াদৌড়ি না করে। একজন ফরাসি পাইলট অটোয়ান দ্য সাঁত-এক্সুপেরি, যিনি দ্য লিটল প্রিন্স বইটির লেখকও, একবার তার উড়োজাহাজ দুর্ঘটনায় আটকে পড়েছিলেন মরুভূমিতে। খাবার নেই, জল নেই, সামনে শুধু বালি আর ধুধু বালি। তিনি লিখেছেন, আমার শরীর মরুভূমিতে ছিল, কিন্তু আমি আমার মনকে ফিরিয়ে এনেছিলাম শৈশবের বাগানে। সেই মনই আমাকে বাঁচিয়ে রেখেছিল। এই কথাগুলোই প্রমাণ করে যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে তার বাস্তবতাকেও বদলে দিতে পারে। কিন্তু মন নিয়ন্ত্রণ একদিনে হয় না, এটা ধীরে ধীরে অভ্যাসে গড়ে ওঠে। আপনি যদি প্রতিদিন মাত্র 10 মিনিট নিজের চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করেন, আপনি 1 মাসের মধ্যে নিজের মনের চলন চিনে ফেলবেন। একটি ছোট্ট পরীক্ষা করুন। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে নিজের মনে আসা প্রথম 5টি চিন্তা লিখে ফেলুন। আপনি দেখবেন বেশিরভাগ চিন্তাই এলোমেলো বা অতীত বা ভবিষ্যতের ভয় নিয়ে। এখন পরদিন চেষ্টা করুন সেই চিন্তাগুলোকে একটু বদলাতে। নিজেকে বলুন, আজ আমি শুধু এই মুহূর্তে থাকব। এইভাবে কয়েকদিন করলেই দেখবেন আপনি নিজের চিন্তাতে নিয়ন্ত্রণ করতে পারছেন। আপনার মনকে আপনি যত বেশি সচেতনভাবে ব্যবহার করবেন, সে তত কম অবাধ্য হবে। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে, সে সময়কেও নিয়ন্ত্রণ করতে পারে, আর যে সময়কে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে নিজের ইচ্ছে মতো। মন নিয়ন্ত্রণ মানে জাদু নয়, এটা আত্মজ্ঞান। একবার আপনি নিজের ভেতরের বিশৃঙ্খলাকে চিনে ফেলতে পারলেই সেইটা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না। আপনি যদি নিজের মনকে কেবল 1 মুহূর্তের জন্য স্থির রাখতে পারেন, একটি শ্বাস, একটি চিন্তা, একটি নীরবতা, তাহলেই আপনি অনুভব করবেন জীবনের গতিটা কতটা বদলে গেল। মনকে দোষ দেওয়া সহজ, কিন্তু বোঝা কিন্তু কঠিন। আপনার মন আপনার শত্রু নয়, সে কেবল অপ্রশিক্ষিত। যেভাবে একটা অগোছালো কক্ষ ধীরে ধীরে সাজানো যায়, তেমনি অগোছালো মনকেও প্রতিদিন কিছুটা করে প্রশিক্ষণ দেওয়া যায়। একজন মঙ্ক বলেছেন, প্রতিদিন আমি আমার মন পরিষ্কার করি, ঠিক যেমন সকালে আকাশ পরিষ্কার হয়। কারণ যদি মন মেঘে ঢেকে থাকে, আমি সূর্য দেখতে পাবো না। এই সূর্য মানে হলো আপনার প্রকৃত সত্তা, আপনার বুদ্ধি, সৃজনশীলতা, শান্তি, ভালোবাসা। মন নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি সেই সূর্যের আলো আবার দেখতে পাবেন। একদিন আপনি হয়তো লক্ষ্য করবেন, কোনো এক সকালবেলা ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে থেকেও আপনার মন অদ্ভুতভাবে শান্ত। চারপাশে শব্দ, ভিড়, বিশৃঙ্খলা, কিন্তু ভেতরে এক প্রশান্ত নিস্তব্ধতা। সেই মুহূর্তে আপনি বুঝবেন আপনি আর নিজের মনের বন্দী নন, আপনি নিজের মনের অধিপতি। এটাই মানুষের সবচেয়ে বড় বিজয়, নিজের মনের ওপর জয়। কারণ যিনি নিজের মনকে জিতেছেন, তাকে পৃথিবীর কেউ হারাতে পারে না। শেষে মনে রাখবেন, জীবনের নিয়ন্ত্রণ সময়ের হাতে নয়, ভাগ্যের হাতে নয়, অন্যের হাতে নয়, এটা আপনার মনের হাতে। যেদিন আপনি নিজের মনের লাগাম ধরবেন, সেদিনই আপনি ধরবেন নিজের জীবনের লাগাম। আর সেই দিন থেকে প্রতিটি সকাল শান্ত হবে, প্রতিটি সিদ্ধান্ত হবে স্পষ্ট, প্রতিটি মুহূর্ত হবে অর্থপূর্ণ,
কারণ আপনি তখন শুধু বেঁচে থাকবেন না, আপনি তখন নিজেকে পরিচালনা করবেন, মনকে শাসন করবেন, জীবনকে চালাবেন। এটাই হলো প্রকৃত স্বাধীনতা, যখন আপনি বলেন আমার মন আমারই হাতে। মূল ধারণা 4, চিন্তাশীল মেজাজ, দ্য রিফ্লেক্টিভ মুড। একটা গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, জানলার বাইরে কুয়াশায় ঢাকা চাঁদ, বাতাসে হালকা ঠান্ডা হাওয়া। আপনি একা বসে আছেন, হয়তো টেবিলের উপর রাখা এক কাপ ঠান্ডা হয়ে যাওয়া চায়ের পাশে। চারপাশে কোনো শব্দ নেই, শুধু নিজের শ্বাসের শব্দ। এই মুহূর্তে আপনি কিছু করছেন না, কোনো কাজের তাড়া নেই, কোনো ফোন বেজে উঠছে না। তবু একটা কিছু ঘটছে ভেতরে, খুব গভীরে। মন ধীরে ধীরে ডুবে যাচ্ছে নিজের ভেতরে, অতীতের চিন্তা, ভবিষ্যতের কল্পনা, নিজের অস্তিত্বের প্রশ্নে। এই অবস্থাটাই চিন্তাশীল মেজাজ, যেখানে আপনি আর পৃথিবীর সঙ্গে নয়, নিজের সঙ্গে সংলাপ করছেন। মানুষ সাধারণত সারাদিন ব্যস্ত থাকে, কাজের ভিড়ে, দায়িত্বের জালে, কথাবার্তার মাঝখানে এরা ডুবে থাকে। কিন্তু দিন শেষে যখন সব নিস্তব্ধ হয়ে আসে, তখনই এক মুহূর্তে নিজের ভেতরের কণ্ঠ শোনা যায়। আমি আসলে কেমন আছি? এই প্রশ্নটাই আমাদের সচেতনতার সূচনা। চিন্তাশীল মেজাজ কোনো অলস সময় নয়, এটা হলো সেই মুহূর্ত যখন আপনি জীবনের গতি থেকে এক পা পিছিয়ে আসেন, যেন দূর থেকে দেখছেন নিজের জীবনটা কেমন চলছে। এমন মুহূর্তেই মানুষ নিজের ভুল, সাফল্য, আকাঙ্ক্ষা আর ভয়কে পরিষ্কারভাবে চিনতে পারে। অনেকেই ভাবে জীবনের সব উত্তর কাজের ভেতরেই লুকিয়ে আছে, কিন্তু না, আসলে অনেক সময় উত্তর আসে নিঃশব্দ চিন্তার মধ্যে থেকে। যখন আপনি কোনো কিছু করছেন না, কেবল ভাবছেন, তখনই মন তৈরি করে জায়গা যেখানে নতুন ধারণা জন্ম নেয়। যেমন এক বিজ্ঞানী বা শিল্পী যখন দীর্ঘ সময় ধরে কোনো সমস্যার সমাধান খুঁজে পান না, তিনি হঠাৎ হাঁটতে যান, জানলার বাইরে তাকান, কিছুই ভাবেন না, আর ঠিক তখনই মনের ভেতরে আলো জ্বলে ওঠে। এই আলোই হলো চিন্তাশীল মেজাজের ফল। 1930 সালের দিকে ফরাসি দার্শনিক ব্লেইজ পাস্কেল একদিন লিখেছিলেন, মানুষের সমস্ত দুঃখের মূল কারণ হলো সে একা নীরব ঘরে বসে থাকতে পারে না। এই কথাটা আজও সত্য। আপনি যদি এক মুহূর্ত নিজের সঙ্গে সময় কাটাতে না পারেন, তাহলে আপনি কখনো নিজেকে চিনতে পারবেন না। চিন্তাশীল মুহূর্তগুলো আপনাকে শেখায় কোনগুলো সত্যিই গুরুত্বপূর্ণ আর কোনগুলো কেবল শব্দের ভিড়। আপনি বুঝতে শুরু করেন সবকিছু করা প্রয়োজন নয়, বরং কিছু না করাও কখনো কখনো সবচেয়ে ফলপ্রসূ কাজ। একবার কল্পনা করুন, আপনি শহরের ভিড় থেকে অনেক দূরে একটি পাহাড়ের ধারে বসে আছেন, সামনে নীল আকাশ, নিচে সবুজ উপত্যকা। সেই মুহূর্তে আপনি কিছুই করছেন না, শুধু দেখছেন। তবুও মনে হচ্ছে এই না করাটার ভেতরেই কিছু একটা ঘটছে, একটা স্পষ্টতা, একটা শান্তি। এটাই সেই মেজাজ যেখানে আপনার চিন্তাগুলো সোজা হয়ে দাঁড়ায় আর মন শান্ত হয়। এমন মুহূর্তগুলো আসলে জীবনের ভেতরের বিরাম চিহ্নের মতো। যেমন একটা দীর্ঘ বাক্য পড়ার সময় কমা বা দাড়ি আমাদের শ্বাস নিতে সাহায্য করে, তেমনি চিন্তাশীল মুহূর্তগুলো আমাদের জীবনকে ভারসাম্য দেয়। কিন্তু আধুনিক পৃথিবী আমাদের থেকে এই সময়টাই কেড়ে নিচ্ছে। ফোন, স্ক্রিন, সামাজিক যোগাযোগ, ব্যস্ততা, সব মিলিয়ে আমরা নিজের সঙ্গে সময় কাটানোর সুযোগই হারিয়ে ফেলছি। আমরা ভাবছি সময় নেই, কিন্তু সত্যি হলো সময় আছে, কেবল সাহস নেই, নিজের ভেতরে ডুবে যাওয়ার সাহস। চিন্তাশীল মেজাজ মানে একাকিত্ব নয়, বরং নিজের সঙ্গে বন্ধুত্ব। যিনি প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কাটাতে পারেন, তিনি কখনো একা হন না, কারণ তিনি জানেন তার ভেতরেই একটা সম্পূর্ণ জগৎ আছে। আপনার জীবন যদি আজ একঘেয়ে মনে হয়, তাহলে চেষ্টা করুন প্রতিদিন অন্তত 10 মিনিটের জন্য চুপচাপ বসে থাকতে। কোনো ফোন নয়, কোনো বই নয়, কোনো সঙ্গীত নয়, শুধু নিজের চিন্তা শোনার চেষ্টা করুন। হয়তো প্রথমে অস্থির লাগবে, মন দৌড়াবে অতীতের আফসোসে, ভবিষ্যতের আশঙ্কায়, কিন্তু ধীরে ধীরে এক সময় আপনি লক্ষ্য করবেন মন থেমে যাচ্ছে, চিন্তা পরিষ্কার হচ্ছে। আপনি তখন নিজের জীবনের একজন দর্শক, আবার নির্মাতা। এই পর্যায়ে আপনি নিজের ভেতরের সত্যকে দেখতে পাবেন, আপনার ভয়, স্বপ্ন, দুর্বলতা আর শক্তি সব একসঙ্গে। এটা কখনো আরামদায়ক নয়, কিন্তু মুক্তিদায়ক। চিন্তাশীল মেজাজ মানে নিজের ওপর আলো ফেলা। যেমন রাতে শহর নিস্তব্ধ হলে দূরের ঘড়ির টিকটিক শব্দ শোনা যায়, তেমনি যখন আপনি থামেন, তখনই নিজের মনোভাবগুলো শোনা যায় স্পষ্টভাবে। একজন আমেরিকান লেখক
হেনরি ডেভিড থরিও তার ওয়ালডেন বইয়ে বলেছিলেন, আমি জঙ্গলে গিয়েছিলাম কারণ আমি সচেতনভাবে বাঁচতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম জীবনের আসল শিক্ষা জানতে, যাতে মরার আগে বলতে পারি আমি সত্যিই বেঁচেছিলাম। এই সচেতনভাবে বাঁচা মানে কি জানেন? মানে হলো প্রতিদিন কিছু সময় নিজের ভেতরে দেখা, আমি আসলে কি চাই, আমি কেমন মানুষ হতে চাই, আমার দিনগুলো কোথায় যাচ্ছে। এই প্রশ্নগুলো সহজ নয়, কিন্তু এই প্রশ্নগুলোই মানুষকে নিজের ভেতর থেকে বদলে দেয়। চিন্তাশীল মেজাজ মানে সিদ্ধান্ত নেওয়া নয়, বরং নিজেকে বোঝা। আপনি যখন নিজেকে বোঝেন তখন সিদ্ধান্ত স্পষ্ট হয়, কাজও সঠিক হয়, সম্পর্ক শান্ত হয়। একজন মানুষ যখন চিন্তাশীল হয় সে আর বাইরের প্রভাবের দ্বারা পরিচালিত হয় না। সে জানে বাইরের শব্দগুলো যতই জোরে চিৎকার করুক, ভেতরের কণ্ঠটাই সত্য। আজকের দিনে সবচেয়ে বড় বিলাসিতা হলো একটু নীরব সময়, যেখানে আপনি নিজের সঙ্গে বসবেন, কোনো লক্ষ্য ছাড়াই, শুধু থাকবেন। সেই থাকার মধ্যেই আছে জীবনের সবচেয়ে বড় শক্তি, বোঝা। বোঝা নিজের অতীতকে, নিজের সীমাকে, নিজের সম্ভাবনাকে। চিন্তাশীল মেজাজ আসলে এক ধরনের ধ্যান। এখানে আপনি কিছু অর্জন করতে চান না, বরং কিছু উপলব্ধি করতে চান। এই উপলব্ধি থেকে জন্ম নেয় জ্ঞান, শান্তি, সৃজনশীলতা। যেমন একটি ঝর্ণার জল তখনই স্বচ্ছ হয় যখন সেটি স্থির থাকে, তেমনি মন তখনই সত্যকে প্রতিফলিত করে যখন সেটি শান্ত হয়। আপনি যদি প্রতিদিনের জীবনে এই চিন্তাশীল মেজাজের জন্য একটু সময় রাখতে পারেন, সকালে সূর্যের আগে কিংবা রাতে সবাই ঘুমিয়ে গেলে, তাহলে দেখবেন আপনি ধীরে ধীরে বদলে যাচ্ছেন। আপনার চিন্তা আর প্রতিক্রিয়া আর আগের মতো নয়। আপনি আর তাড়াহুড়ো করে উত্তর দিচ্ছেন না, আপনি বুঝে নিচ্ছেন আগে, তারপর কাজ করছেন। এই অবস্থায় আপনাকে আলাদা করে দেয়। আপনি তখন শুধু সময় পার করছেন না, সময়কে অনুভব করছেন। চিন্তাশীল মেজাজে বসে আপনি বুঝতে পারবেন জীবন এত জটিল নয় যতটা আমরা ভাবি। আমরা নিজেরাই তাকে জটিল করে তুলি, কারণ আমরা কখনো তাকে নীরবে দেখি না। আমরা প্রতিদিনের জীবনে দৌড়াই, কিন্তু থেমে দেখি না আমরা কোথায় যাচ্ছি। যেদিন আপনি থামবেন সেদিনই শুরু হবে আপনার প্রকৃত অগ্রগতি। কারণ নীরবতা কখনো শূন্যতা নয়, নীরবতা হলো জন্মের স্থান। সব ভালো চিন্তা, সব বড় সিদ্ধান্ত, সব গভীর উপলব্ধি, এই সবই জন্ম নেয় সেই নীরব চিন্তাশীল মুহূর্তগুলো থেকে। একদিন হয়তো আপনি শহরের ভিড়ের মধ্যে হেঁটে যাবেন, হেডফোন খুলে দেবেন, কোনো গান বাজবে না, শুধু নিজের পায়ের শব্দ শুনবেন। তখন বুঝবেন এই নীরবতাই আমার আশ্রয়, এই চিন্তাই আমার শান্তি। চিন্তাশীল মেজাজকে ভয় পাবেন না, এই নীরবতার মধ্যেই আপনি নিজেকে নতুন করে খুঁজে পাবেন। আর যেদিন আপনি নিজের ভেতরের সেই মৃদু কণ্ঠ শুনতে পাবেন, এটাই আমি, সেদিন থেকেই আপনি আর ভিড়ের মানুষ নন, আপনি হয়ে উঠবেন নিজের জীবনের দার্শনিক। এটাই হলো চিন্তাশীল মেজাজের শক্তি, যেখানে শব্দ থেমে যায় কিন্তু বোঝা শুরু হয়, যেখানে সময় থেমে থাকে না কিন্তু আপনি সময়কে থামিয়ে দিতে পারেন, যেখানে জীবন আর শুধু চলা নয়, বরং দেখা, অনুভব করা, উপলব্ধি করা। কারণ জীবনের আসল গভীরতা প্রকাশ পায় না কাজের শব্দে, বরং নীরব চিন্তার সুরে। মূল ধারণা 5, গভীর পাঠের অভ্যাস, সিরিয়াস রিডিং। রাত গভীর, জানালার পাশে বসে আছেন আপনি, হাতে এক কাপ কফি, সামনে খোলা একটা বই, ঘরের আলো মৃদু, চারপাশে নিস্তব্ধতা। পাতা উল্টোতে উল্টোতে হঠাৎ আপনার মনে হয় এই বইটা কেবল অক্ষরের সমষ্টি নয়, এ যেন কোনো অজানা মানুষ আপনার কানে কানে কথা বলছে, শতাব্দী পেরিয়ে সময়ের দেওয়াল ভেদ করে। আপনি বুঝতে শুরু করেন বই পড়া মানে শুধু তথ্য জানা নয়, বরং নিজেকে গভীরভাবে জানা। আজকের পৃথিবীতে মানুষ সবকিছু জানে, সংবাদ, ট্রেন্ড, গসিপ, তথ্য সব হাতের মুঠোয়, কিন্তু তবুও আমাদের ভেতরে এক অদ্ভুত শূন্যতা রয়ে গেছে। কারণ আমরা পড়ি অনেক, কিন্তু গভীরভাবে পড়ি না। আমরা দ্রুত স্ক্রল করি, দ্রুত পড়ি, দ্রুত ভুলেও যাই। কিন্তু গভীর পাঠ মানে হলো একটি চিন্তার মধ্যে ডুবে যাওয়া, যেন আপনি সেই চিন্তাকেই বেছে নিচ্ছেন। বই পড়া যদি হতো কেবল বিনোদনের জন্য, তবে সিনেমা বা গানই যথেষ্ট ছিল। কিন্তু বই এমন এক জায়গা যেখানে আপনি সময়ের সীমা অতিক্রম করে বসে পড়েন সেই সব মানুষের সঙ্গে যারা হয়তো 100 বছর আগে বেঁচেছিলেন। একজন প্রকৃত পাঠক কখনো বইয়ের ভেতর শুধু গল্প খোঁজে না, তিনি খোঁজেন অভিজ্ঞতা, তিনি খোঁজে জ্ঞান। তিনি দেখতে পায় সেই পড়ার মধ্যে দিয়ে নিজের প্রতিফলন, সে নিজেকে দেখতে পায়।
যেমন আপনি এখন অডি ফিলে এই লাইনটি শুনতে শুনতে দেখছেন। ভাবুন তো, আপনি যদি 1 ঘন্টা এমন একটি বই পড়েন যা আপনার চিন্তাকে বদলে দেয়, তাহলে আপনি আসলে 1 ঘন্টা সময় নষ্ট করেননি, বরং নিজের জীবন প্রসারিত করেছেন। গভীর পাঠ আসলে এক ধরনের ধ্যান। এখানে আপনি পড়ছেন কিন্তু একই সঙ্গে ভাবছেন, অনুভব করছেন, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিচ্ছেন। আজকের ব্যস্ত জীবনে আমরা সবাই কোনো না কোনো প্রোগ্রামের মধ্যে আছি। অফিস, ফোন, কাজ, দায়িত্ব, ক্লান্তি। কিন্তু আপনি যদি প্রতিদিন অন্তত 0.5 ঘন্টা বইয়ের সঙ্গে সময় কাটাতে পারেন, একটা বই যা সত্যিই গভীর, তাহলে সেই সময়টা হবে আপনার মানসিক মুক্তির সময়। বই পড়া মানে কেবল অন্যের কথা শোনা নয়, বরং নিজের ভেতরের নীরব কণ্ঠের সঙ্গে কথা বলা। যখন আপনি ভালো একটি বই পড়েন, তখন আপনি আসলে নিজের মনকে প্রসারিত করছেন। আপনি অন্যের চোখ দিয়ে দেখতে শিখছেন, অন্যের অভিজ্ঞতা দিয়ে বুঝতে শিখছেন, আর নিজের জীবনের অর্থকে নতুন করে খুঁজে পাচ্ছেন। একজন জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার বলেছিলেন, যে মানুষ পড়তে জানে না সে অন্ধ নয়, কিন্তু যে মানুষ পড়ে না সে নিজের আলো নষ্ট করছে। গভীর পাঠ মানে হলো নিজের আলোর দিকে ফিরে যাওয়া। একটা গল্প বলি তবে। 1860 সালের লন্ডন, ঠান্ডা কুয়াশার শহরে এক ছোট ছেলে চার্লস প্রতিদিন কারখানায় কাজ করে। দিনভর ধোঁয়া, ময়লা, পরিশ্রম। রাতে ক্লান্ত শরীরে ফিরে আসে একটি ছোট্ট ঘরে, কিন্তু সেই ঘরেই আছে একটা পুরনো বই, দি অ্যারাবিয়ান নাইটস। প্রতিদিন রাতে সেই বই পড়ত। প্রথমে কেবল কল্পনার জগতের আনন্দ পেত, কিন্তু ধীরে ধীরে তার মন বদলে যেতে লাগলো। সে বুঝল পৃথিবীর সীমার বাইরে এক বিশাল জগৎ আছে, ভাবনা, গল্প আর মানবতার জগৎ। সেই ছেলেটাই পরে হয়ে ওঠে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ লেখক চার্লস ডিকেন্স। তিনি বলেছিলেন, আমি বই পড়তে পড়তেই মানুষ হয়েছি। বই আমাকে শিখিয়েছে মানুষকে বুঝতে। দেখুন, এখানে বই কেবল শিক্ষার মাধ্যম নয়, বই এখানে হয়ে ওঠে মানবিক বিকাশের পথ। এখন আপনি ভাবুন, আজকের দিনে আপনি কত বই পড়ছেন। না, আমি বিনোদনের বই বলছি না, আমি বলছি এমন বই যা আপনাকে থামিয়ে ভাবতে বাধ্য করে, যা আপনাকে প্রশ্ন করে, যা আপনার মানসিক আকাশটাকে বড় করে দেয়। গভীর পাঠ মানে বইয়ের সঙ্গে সংলাপ। যখন আপনি পড়ছেন, তখন আপনি সেই লেখকের সঙ্গে কথা বলছেন। যখন তিনি কিছু বলেন, আপনি ভেতরে প্রশ্ন করছেন, আমি কি একমত? এই সংলাপই আপনার চিন্তাধারাকে ধারালো করে। পড়ার সময় আপনি যদি বইকে চ্যালেঞ্জ করেন, নিজের সঙ্গে তর্ক করেন, তাহলেই আপনি সত্যিকারের পাঠক। কারণ পড়া মানে অন্ধভাবে গ্রহণ করা নয়, বরং যুক্তি, কল্পনা ও অনুভূতির মিলন। বেশিরভাগ মানুষ বই পড়ে কিন্তু ভুলে যায়, কিন্তু যিনি গভীরভাবে পড়েন, তার জীবনে বইয়ের একটা ছাপ পড়ে যায়, অদৃশ্য কিন্তু স্থায়ী। আপনি যদি আজ থেকে প্রতিদিন 1 ঘন্টা করে এমন একটি বই পড়েন যা সত্যিই ভাবায়, তাহলে 1 বছর পর আপনি হবেন এক নতুন মানুষ। কিন্তু বই বেছে নেওয়াই একটা শিল্প। আপনার সময় সীমিত, তাই প্রতিটি বই বাছাই করতে হবে সচেতনভাবে। যে বই আপনাকে ভাবায়, থামায়, নিজের জীবন নিয়ে প্রশ্ন করায়, সেই বই আসলে আপনার জন্য। যেমন টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস, অথবা দস্তোয়েভস্কির ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। যেমন মার্ক টুয়েনের হাস্যরসের আড়ালে মানবতার গভীরতা, অথবা আধুনিককালে ইউভাল হারারির সেপিয়েন্স, যা ইতিহাসের চোখ দিয়ে মানুষকে বুঝিয়েছে। এই বইগুলো কেবল গল্প নয়, এগুলো মানুষের আত্মপরিচয়ের আয়না। আপনি যখন এমন বই পড়েন, তখন আপনি আসলে এক ধরনের ভেতরের যাত্রায় বেরিয়ে পড়েন। বই আপনাকে বাইরে নিয়ে যায় না, বরং নিজের ভেতরে ফিরিয়ে আনে। একজন পাঠক যখন গভীরভাবে পড়ে, তখন সে ধীরে ধীরে বদলে যায়। তার মধ্যে জন্ম নেয় সহানুভূতি, ধৈর্য, সংবেদনশীলতা। সে কম প্রতিক্রিয়া দেয়, বেশি বোঝে, কারণ বই শেখায় দেখা, শোনা নয়, বোঝা। আমেরিকার বিখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন একবার বলেছিলেন, আমার শিক্ষা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু বই আমাকে শেখা বন্ধ করতে দেয়নি। তিনি একজন দরিদ্র পরিবারে জন্মেছিলেন, স্কুলে যেতে পারেননি, কিন্তু প্রতিদিন রাতে এক প্রদীপের আলোয় বই পড়তেন তিনি। আইন, ইতিহাস, রাজনীতি, ধর্ম সবই। তিনি বলেছিলেন, যদি আমি কোনো কিছু বুঝতে পারি, তা এসেছে বই থেকেই। এই কথার মধ্যে লুকিয়ে আছে গভীর পাঠের সারমর্ম। বই হলো চিন্তার বিশ্ববিদ্যালয়, যেখানে আপনি নিজেই ছাত্র, নিজেই আবার শিক্ষক। আজকের পৃথিবীতে যখন মানুষের মন ক্রমাগত ছুটে বেড়াচ্ছে,
তখন বই পড়া মানে সময়ের বিরুদ্ধে বিদ্রোহ করা। কারণ আপনি তখন বলছেন, আমি এখন এক জিনিসে মন দেব, আমি থামব, আমি ভাবব। এই থামাটাই আজকের যুগে এক বিপ্লব। আপনি যদি প্রতিদিন একটু সময় বইয়ের জন্য রাখেন, একটি বই যা আপনাকে ভেতর থেকে নাড়া দেয়, তাহলে দেখবেন সময়ের সঙ্গে সঙ্গে আপনার চিন্তার মান বদলে যাচ্ছে। আপনি শুধু তথ্য জানছেন না, বরং জ্ঞান অর্জন করছেন। তথ্য আসে মাথায়, কিন্তু জ্ঞান থাকে মনে, আর বই সেই জ্ঞানকে আপনার ভেতরে জন্ম দেয়। গভীর পাঠ মানে বইয়ের শব্দে ডুবে গিয়ে নিজের জীবনে মানে খোঁজা। আপনি বুঝতে পারবেন অনেক সময় একটা বই আপনার জীবনকেই বদলে দিতে পারে। একদিন হয়তো আপনি এমন একটি লাইন পড়বেন যা আপনাকে থামিয়ে দেবে। আপনি তাকিয়ে থাকবেন এক জায়গায়, ভাববেন, এই কথাটাই তো আমি সারা জীবন খুঁজছিলাম। সেই এক লাইনই আপনাকে বদলে দেবে। এই জন্যই বলা হয়, মানুষ বই পড়ে না, বই মানুষকে পড়ে। আপনি যখন পড়েন, বই তখন আপনার মনের আকার বুঝে নেয়। যদি আপনি খোলা মনে পড়েন, বই আপনাকে শেখায়। যদি আপনি অহংকার নিয়ে পড়েন, বই আপনাকে চুপ করায়। শেষ পর্যন্ত বই পড়া মানে নিজেকে আরও সচেতন করে তোলা। গভীর পাঠের মাধ্যমে আপনি বুঝতে পারেন আপনার চিন্তা কেমন, আপনার ভয় কোথায়, আপনার ইচ্ছা কতটা সত্য। আর এই বোঝাপড়াই আপনাকে আলাদা করে দেয় বাকিদের থেকে। যে মানুষ নিজের মনকে বইয়ের মাধ্যমে প্রশিক্ষণ দেয়, সে সময়কে হারায় না, সময়কে আয়ত্ত করে। কারণ বই কেবল শব্দ নয়, বই হলো সময়ের ভেতর বন্দি করা চেতনা। আর আপনি যখন বই পড়েন, তখন আপনি সময়ের সঙ্গেই কথা বলেন। তাই প্রতিদিন অন্তত কিছুটা সময় দিন গভীর পাঠের জন্য, অথবা অডিফিলে 10 মিনিট, 15 মিনিট, যা পারেন। ধীরে পড়ুন, ভাবুন, অনুভব করুন। এটাই হবে আপনার মনের ব্যায়াম। যেমন শরীরের জন্য দরকার শ্বাস, তেমনি মনের জন্য দরকার বই। যে মন বইয়ের সঙ্গে সময় কাটায়, সে কখনো ক্ষীণ হয় না। একদিন আপনি দেখবেন আপনি অন্যদের মতো নন। আপনার চিন্তা গভীর, আপনার দৃষ্টি স্পষ্ট, আপনার শব্দে ভার আছে। কারণ বই আপনাকে দিয়েছে চিন্তার শৃঙ্খলা আর আত্মার প্রশান্তি। গভীর পাঠ কখনো সময় নেয় না, এটা সময় তৈরি করে দেয়। কারণ আপনি যত বই পড়বেন, ততই বুঝবেন জীবন আসলে কত বিশাল, আর তার ভেতরে আপনি কত সুন্দরভাবে বেড়ে উঠতে পারেন। শেষে একটাই কথা মনে রাখুন, পড়া মানে বেঁচে থাকা। যে মানুষ বইয়ের পাতায় মন হারায়, সে নিজের ভেতরের নতুন জীবন খুঁজে পায়। আর সেই জীবনটাই হয় সবচেয়ে গভীর, সবচেয়ে পরিপূর্ণ। কারণ এক ভালো বইয়ের ভেতরে সব সময় লুকিয়ে থাকে এক অদৃশ্য আয়না, যেখানে আপনি তাকালেই দেখতে পান নিজের আরো ভালো সংস্করণ। মূল ধারণা 6, যে বিপদগুলো এড়িয়ে চলা উচিত। ডেঞ্জার্স টু অ্যাভয়েড। আপনি হয়তো খেয়াল করেছেন, জীবনে যখন কিছু সত্যি বদলাতে শুরু করে, ঠিক তখনই আসে সবচেয়ে সূক্ষ্ম বিপদগুলো। এই বিপদগুলো কোনো বাহ্যিক নয়, এগুলো আসে ভেতর থেকে। অলসতা, আত্মপ্রবঞ্চনা, অতিরিক্ত প্রত্যাশা বা হঠাৎ ক্লান্তি থেকে। মানুষ যখন নিজের সময়ের মূল্য বুঝে ফেলে, যখন মন নিয়ন্ত্রণে থাকে, চিন্তা করে, গভীরভাবে পড়ে, তখন সে এক নতুন উচ্চতায় ওঠে। কিন্তু সেই উচ্চতার কাছেই লুকিয়ে থাকে কিছু অদৃশ্য ফাঁদ, যেগুলো মানুষকে টেনে ফেরায় পুরনো জায়গায়, যেখান থেকে সে মুক্তি পেতে চেয়েছিল। এগুলোই সেই বিপদ, যেগুলো এড়িয়ে না চললে সচেতনতার পথ আবার হারিয়ে যায় যান্ত্রিক জীবনের ভিড়ে। সবচেয়ে বড় বিপদ হলো অহংকারের ফাঁদ। যখন আপনি নিজের সময়ের মালিক হতে শুরু করেন, মনকে শৃঙ্খলিত করেন, তখন অজান্তেই জন্ম নেয় এক ভ্রান্ত বিশ্বাস, আমি অন্যদের থেকে ভালো। এই ভাবনাটাই বিপজ্জনক, কারণ যতক্ষণ আপনি শেখার মধ্যে থাকেন, ততক্ষণ আপনি এগোচ্ছেন। যেই আপনি ভাবলেন আমি জানি, ঠিক সেইখানেই আপনার যাত্রা থেমে যায়। যে মানুষ শেখা বন্ধ করে দেয়, সে আসলে বেঁচে থাকা বন্ধ করে দেয়। সময়কে আয়ত্ত করার মানে নিয়ন্ত্রণ নয়, বরং বিনয়। আপনি যত সময়ের গভীরে নামবেন, ততই বুঝবেন সময় আপনার নয়, আপনি সময়ের অতিথি। দ্বিতীয় বিপদ, অতিরিক্ত পরিকল্পনা। অনেক সময় ব্যবস্থাপনা শুরু করেই প্রতি ঘন্টার হিসেব বানাতে চান। তারা ভাবে, আমি যদি সবকিছু নিখুঁতভাবে সাজাই, তাহলে জীবনও নিখুঁত হবে। কিন্তু জীবন কখনো নিখুঁত হয় না। জীবনের সৌন্দর্য তার অসম্পূর্ণতায়। আপনি যদি প্রতিটি মিনিটে পরিকল্পনার ভার চাপিয়ে দেন, তাহলে আপনি সময়ের স্বাধীনতাকে হত্যা করবেন। পরিকল্পনা করা দরকার, কিন্তু শ্বাস নেওয়ার মতো করে, অর্থাৎ স্বাভাবিকভাবে, নমনীয়ভাবে। সময়কে আপনি ধরতে পারেন, কিন্তু তাকে বাঁধতে পারবেন না। তৃতীয় বিপদ, অবসাদ ও আত্মদোষারোপ।
মানুষ সময় নষ্ট করলে, নিজের অগ্রগতি থেমে গেলে সে নিজেকেই শাস্তি দিতে শুরু করে। সে ভাবে আমি ব্যর্থ। কিন্তু সময় ব্যবস্থাপনার সবচেয়ে বড় শিক্ষক হলো ক্ষমা করা। নিজেকে ক্ষমা করতে শিখুন, কারণ আপনি মানুষ, যন্ত্র নন। আপনার দিন খারাপ যেতে পারে, মন ক্লান্ত হতে পারে, কিন্তু মনে রাখবেন প্রতিটি সকালই নতুন জন্ম। গতকাল ব্যর্থ হলেও আজ আবারও শুরু করা যায়। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে প্রতিদিন সমান সচেতন থাকতে পারে, কিন্তু যে বারবার ফিরে আসে, আবার চেষ্টা করে সেই শেষ পর্যন্ত যেতে। একটি উদাহরণ দেওয়া যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক তরুণ জার্মান দার্শনিক ভিক্টর ফ্র্যাঙ্কল নাজি কনস্ট্রাকশন ক্যাম্পে নিজের পরিবার হারিয়েছিলেন। প্রতিদিন মৃত্যু দেখতেন সামনে, তবুও তিনি লিখেছিলেন, যা কিছু আমার সঙ্গে ঘটছে তা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমি কিভাবে প্রতিক্রিয়া দেব সেটি আমার হাতে। এই একই চিন্তা তার মনকে ভাঙতে দেয়নি। আর পরে তার লেখা বই ম্যানস সার্চ ফর মিনিং, যেটি অডিফিলেও রয়েছে, সারা পৃথিবীতে কোটি কোটি মানুষের জীবন বদলে দেয়। তিনি আমাদের শিখিয়েছিলেন যে মানুষ নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে, সে পরিস্থিতিকেও জয় করতে পারে। চতুর্থ বিপদ, অতিরিক্ত তথ্য গ্রহণ। আজকের মানুষ সব জানে কিন্তু বোঝে না। সে প্রতিদিন শত শত খবর পড়ে, কিন্তু একটিও ভাবার সময় পায় না। এটা এক ধরনের অচেতনতা, তথ্যের ভিড়ে হারিয়ে যাওয়া। আপনি যদি নিজেকে ক্রমাগত তথ্যের জালে জড়ান, তাহলে আপনার মস্তিষ্ক একসময় ক্লান্ত হয়ে যাবে। তখন পড়া, ভাবা, শেখা সবই যান্ত্রিক হয়ে পড়বে। তাই সচেতন হন। সব পড়তে হবে না, সব জানতে হবে না। যা আপনার আত্মাকে বড় করে কেবল সেটাই গ্রহণ করুন, বাকিটা বাদ দিন। পঞ্চম বিপদ, অধৈর্যতা। মানুষ ফল চায় তৎক্ষণাৎ। সে ভাবে আমি তো 2 সপ্তাহ ধরে সময়কে সঠিকভাবে ব্যবহার করছি, তাহলে পরিবর্তন কোথায়? কিন্তু সময়ের কাজ ধীরে হয়। সময় যেমন মাটিতে বীজ ফেলে, তেমনি তার ফলও আসে মৌসুমে। আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজের উন্নতির জন্য কাজ করেন, তাহলে হঠাৎ একদিন আপনি বুঝবেন আপনার মন, আপনার জীবন বদলে গেছে। কিন্তু সেই একদিন আসতে সময় লাগে, এবং সেই অপেক্ষার মধ্যেই তৈরি হয় প্রকৃত রূপান্তর। তাই তাড়াহুড়ো করবেন না, নিজেকে সময় দিন। যে ফুল ফুটতে দেরি করে তার সৌরভও দীর্ঘস্থায়ী হয়। ষষ্ঠ বিপদ, অন্যদের সঙ্গে তুলনা। আপনি নিজের যাত্রা শুরু করলেন, নিজের সময়ের ব্যবহার ঠিক করলেন, কিন্তু হঠাৎ দেখলেন অন্য কেউ হয়তো আরো দ্রুত এগোচ্ছে। আপনার মনে প্রশ্ন, আমি কি পিছিয়ে পড়ছি? এই ভাবনাই আপনাকে আবার থামিয়ে দেবে। আপনার সময় আপনার মতো, আপনার গতি, আপনার পথ সবই আলাদা। কেউ সকালে ফুল ফোটায়, কেউ সন্ধ্যায়। তুলনা আপনাকে উদ্বিগ্ন করে, আর এই উদ্বেগ সময়ের সবচেয়ে বড় চোর। তাই অন্যকে নয়, নিজের গতিকে দেখুন। নিজেকে গতকালের চেয়ে সামান্য ভালো করতে পারলে সেটাই আপনার সাফল্য। শেষ বিপদ, নিজের আনন্দ ভুলে যাওয়া। সময় ব্যবস্থাপনা মানে শুধু কাজ নয়, বরং জীবনের আনন্দকেও জায়গা দেওয়া। যদি আপনি সবকিছু ঠিকঠাক করেন কিন্তু হাসেন না, তাহলে সেই সময় ব্যবহার অর্থহীন। সময় হলো নদীর মতো, যেখানে কাজের সঙ্গে আনন্দ মিশে থাকে। যে মানুষ সময়ের মধ্যে আনন্দ খুঁজে পায়, সে কখনো ক্লান্ত হয় না, কারণ সে জানে প্রতিটি মুহূর্তই উপহার। সবশেষে আসি সমাপ্তির সেই উপলব্ধিতে। এই বইয়ের শুরুতে বলা হয়েছিল, আপনি প্রতিদিন নতুন করে জন্ম নেন। এখন আপনি বুঝতে পারছেন, নতুন করে জন্ম নেওয়া মানে কেবল সকাল নয়, বরং প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি চিন্তা, প্রতিটি সচেতন মুহূর্ত। আপনি এখন জানেন, সময় কোনো রহস্য নয়, এটা একটা বন্ধু। মন কোনো শত্রু নয়, এটা একটা সঙ্গী। আর জীবন কোনো দৌড় নয়, এটা এক যাত্রা। এই যাত্রায় সবচেয়ে বড় বিপদ বাইরের নয়, ভেতরের বিভ্রান্তি। তাই সতর্ক থাকুন। যখনই মন ক্লান্ত হবে, সময়ের দিকে ফিরে তাকান। সে আপনাকে বলবে, আমি এখনো তোমার পাশেই আছি। যখনই ভেতরের ভয়ের শব্দ শুনবেন, নীরব হয়ে চোখ বন্ধ করুন আর নিজের মনে মনে বলুন, আমি আমার সময়ের নিয়ন্ত্রক, আমি আমার জীবনের নির্মাতা। প্রতিদিনের এই সচেতনতা আপনাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে। একদিন আপনি পেছনে তাকিয়ে দেখবেন, আপনি হয়তো কোনো বড় ধনী নন, কিন্তু আপনি শান্ত। আপনার প্রতিটি দিন অর্থপূর্ণ, কারণ আপনি সময়ের মালিক নন, সময় আপনার মধ্যে বেঁচে আছে। এই বইয়ের শেষ পৃষ্ঠা যেন এক আয়না। যখন আপনি তাতে তাকাবেন, আপনি দেখবেন কোনো লেখকের মুখ নয়, দেখবেন নিজের প্রতিচ্ছবি। আপনি হয়তো হাসবেন, ভাববেন, এই তো আমি, যে সময়কে বুঝতে শিখেছে। এবং সেই মুহূর্তে নিঃশব্দে একটা অদ্ভুত শান্তি নেমে আসবে।
কারণ আপনি বুঝবেন জীবনের সত্যিকার সাফল্য সময় জয় করা নয়, বরং সময়ের ভেতর সুন্দরভাবে বেঁচে থাকা। আপনি তখন বইটি বন্ধ করবেন, ধীরে একটি হাসি ফুটবে মুখে, আর মনে মনে বলবেন, আগামীকালও আমার হাতে থাকবে নতুন 24 ঘন্টা, আর আমি জানি এবার আমি সেটাকে বাঁচাবো একদম মন থেকে। সময় আমাদের সবার জন্য একই, কিন্তু যারা সময়ের সঙ্গে বন্ধুত্ব করে তারাই খুঁজে পায় জীবনের আসল অর্থ। আজ পর্যন্ত অডিফিলের এই সুন্দর বইটি আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন, সবার সাথে শেয়ার করুন এবং অডিফিলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কন্টিনিউ শুনতে থাকুন অডিফিলের প্রত্যেকটি বইকে।